আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফজর হবে না কাজা লাইভ ক্লাস। কেমন আছেন সবাই? আমাদের আজকে অনেকগুলো রোজা চলে গেল, আর রোজা চলে যাওয়ার পরেই কিন্তু মনে করেন যে এরপরে আমাদের চাকরি পরীক্ষার জন্য অনেক সার্কুলার আসতেছে। দেখেন এই রমজান মাসে কিন্তু আসতেছে। গতকাল পুলিশ সার্জন নিয়োগ পরীক্ষার সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে। এরকম এসআই সার্কুলার কিন্তু চলে আসবে। আপনারা জানেন নতুন সরকার যেহেতু বসেছে, সার্জন নিয়োগ হবে, তারপর এসআই নিয়োগ হবে, পুলিশ কনস্টেবল নিয়োগ হবে। এগুলো স্বাভাবিক ব্যাপার। এবং আনসার নিয়োগ পরীক্ষাটা পর্যন্ত হবে। প্রচুর পরিমাণে সবচেয়ে প্রশাসনের লোক লাগবে বেশি, এমনকি বিসিএস এর প্রশাসনেও লোক লাগবে অনেক। বিসিএস এডমিন কার্ডের এবার অনেক বেশি পদের সংখ্যা থাকবে এডমিন কার্ডে, এবং বিসিএস পুলিশ কার্ডেরও অনেক বেশি পদের সংখ্যা থাকবে। সুতরাং যাদের টার্গেট আছে বিসিএস, তারা বিসিএস ভালো করে বুঝতেন, কারণ বিসিএস পুলিশ এবং বিসিএস এডমিন প্রচুর পরিমাণে পদের সংখ্যা ফাঁকা থাকবে। সার্জন নিয়ে পরীক্ষা গতকাল সার্জনকে নিয়ে সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে। সুতরাং যারা সার্জন, যাদের উচ্চতা আছে অনেক 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 অনেক, তারা পাসপোর্ট 8 ইঞ্চি যাদের আছে, ঠিক আছে, পাসপোর্ট 8 ইঞ্চি যাদের উচ্চতা আছে, তারাই কেবল এইখানে আবেদন করার সুযোগ পাবেন। এবং অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে, কোনো ম্যারিড হলে চলবে না। গার্লফ্রেন্ড থাকলে না, গার্লফ্রেন্ড থাকলে হবে, বয়ফ্রেন্ড থাকলেও হবে, হ্যাঁ, কিন্তু বিবাহিত সার্টিফিকেট থাকলে হবে না, হবে না, হবে না, এটা মাথায় রাখেন। আর যদি বিবাহ যদি লুকিয়েও রাখেন তাহলে কিন্তু কট খেয়ে যাবে। এই জন্য কেউ যদি বিবাহ করেও থাকেন, তারপর যদি আবার লুকিয়ে থাকেন, তাহলে কিন্তু কট খাবেন। এটা মাথার ভিতরে রেখে দেবে, ঠিক আছে? কট খাবেন, কিন্তু সেই কট যাতে না খেতে হয়, এই জন্য আপনি কি মনে, এই জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই সত্য কথা প্রকাশ করতে হবে। ওকে, কেমন আছে সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিনের সূর্য, মারিয়া, মিতুলু, তোদের শাহাদাত, রাকিব, ওয়ালাইকুম আসসালাম। আর কি সব জায়গা থেকে আছেন আমাদের একটু কমেন্টে জানান। আপনারা কি আস্তে আস্তে ঝিমায় পড়ছেন, তাই না? মানে দিন যতই যাচ্ছে, রোজা অনেকে ধরতেছে, টায়ার্ড লাগতেছে, এটা স্বাভাবিক। রোজা একটু টায়ার্ড শেষের দিকে লাগবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ, তাই না? আবার এখন সূর্যের তাপমাত্রা একটু বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আমাদের একটু বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির কারণে একটু রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। কেমন আছে সবাই একটু বলেন, হ্যাঁ, কে কোন জায়গা থেকে আছে? স্যার সাউন্ড সমস্যা না? ও, আমি অস্ত্রহীন নেই মনে হয়। আরেকজনকে একটা রমজানের গজল বলেন। ভাই এটা গজলের ক্লাস না, এটা চাকরি ক্লাস, বুঝছেন? এটা চাকরি ক্লাস, এটা রমজানের গজলের ক্লাস না। তার কেমনে গজল কম কোন তো? আর কোনো প্রশ্ন আছে? দেখুন এখন সাউন্ড ক্লিয়ার কিনা? আচ্ছা, লিটন মোহাম্মদ আছেন, আমাদের মারিয়া ময়মনসিংহ থেকে আছেন, সাদা, তিনি আরো কয়েকজনকে মেনশন করছেন। হ্যাঁ, এরকম কয়েকজনকে মেনশন করে দেন, আমরা শুরু করে দিব। হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার না? বলেন তো এখন সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? সাউন্ড ক্লিয়ার? আমার তো মনে হয় সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, 2025 সালে এখানে অনেক চমৎকার চমৎকার প্রশ্ন আমাদের থাকবে। এখন দেখি প্রথম প্রশ্নটা আমাদের কি আসে, একটু খেয়াল করি। ঘর মন জানালা, চমৎকার একটা প্রশ্ন। ঘর মন জানালা, এই উপন্যাসটা কার? দ্রুত বলেন। ঘর মন, স্যার রংপুর থেকে আমি নুরুল আলম ইসলাম। নুর আলম ইসলাম, আর তিনি আছেন আমাদের অংপুর থেকে, মানে রংপুরের আর এক নাম অংপুর, তাই না? ওকে, ক্লিয়ার, এখন ঠিক আছে। আচ্ছা বলেন, ঘর মন জানালা উপন্যাসটি কার লেখা? দিলারা হাশেম, ফারহাদি মানহা, আসকার ইবনে শাইখ। আসকার ইবনে শাইখ অনেক সূর্যের আশা। আচ্ছা, এবার সেলিনা আহমেদ, কোনটা উত্তরটা বলেন তো? স্যার পাঞ্জাবি টুপি পরেন নাই কেন? পাঞ্জাবি টুপিতে আপনাকে সুন্দর লাগে। ওরে বাবা, পাঞ্জাবি টুপিতে সুন্দর লাগে, সবসময় পাঞ্জাবি পরলে হবে? তাহলে তো আবার অনেকে আবার পছন্দ করে ফেলাইব। দ্রুত বলো। তাসনিয়া জান জেবা, হৃদয় হোসেন আছেন। ওরে সুমাইয়া, ওরে বাবু, সাউন্ড ক্লিয়ার। সুমাইয়া খাতুন, পরপর দুইজন, একজন চাপাই আর একজন সিরাজগঞ্জ, একজন দিনের সূর্য, ফুল মিয়া। দ্রুত। আচ্ছা বলেন, এটা বলেন, ঘর মন জানালা এই উপন্যাসটা কার লেখা? এটা কিন্তু অনেক চাকরি পরীক্ষায় কিন্তু আসে। এটা যেহেতু 2025 সালে একটা জব পরীক্ষা আসছে, এবার দেখবেন যে প্রশ্নটা আবার কোনো না কোনো জব পরীক্ষায় ধরে দিবে। বলেন তো? এটা আছে ডিজিএফআই, নিরাপত্তা পরিদর্শক এসআই, 2025 সালে এটা কিন্তু চলে আসছে। তো এবার বলেন কার এটা, একজনে বলতে পারছেন? দ্রুত 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 দ্রুত। একজন লাগছে কোচিং সাথে আপনার ক্লাসটাই ভালো লাগে বা কি, না হলে সব ফালতু। আর কোন টিচারটা ফালতু ক্লাস একটু কোন তো?
এটা কোনো কথা? সব টিচাররাই ভালো ক্লাস নেই, এই ধরনের কথা কখনোই আপনারা বলবেন না, অন্যকে কখনো ইনসাল্ট করে কথা। সব টিচাররাই ভালো, আমি তো খালি বাংলা পড়াই। অন্য টিচার আমাকে যদি বলেন স্যার এখন ম্যাথ পড়ান, তো আমি কি ম্যাথ পড়াইতে পারবো? কখনোই পারবো না, এটা মাথায় রাখবেন। একজনকে আপনার ভালো লাগতেই পারে, তার জন্য কি আরেকজন অন্যদেরকে কি আপনি খারাপ ভাবেন? তা না, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা দিলারা হাসেম, ভেরি গুড, উত্তরটা হবে দিলারা হাসেম। এটা হবে দিলারা হাসেম, চমৎকার একটা প্রশ্ন, উত্তরটা মনে রাখবেন। এটা ঘর মন জানালা, এই বিখ্যাত উপন্যাসটিকার দিলারা হাসেম। এটা কিন্তু আসতে পারে, যে কোনো জব পরীক্ষা ধরতে পারে। পরের প্রশ্ন যদি আমরা চলে যাই, যদি দেখি এখানে কি বলা হয়েছে, কানা বগির ছা ছড়াটি কার লেখা? ডিজিএফআই নিরাপত্তা পরিদর্শক 2025। এই যে কানা বগির ছা, এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু 2026 সালেও একটা চাকরি পরীক্ষা কিন্তু আসছে, যে কানা বগির ছা ছড়াটি কার লেখা। এটা কিন্তু এই চমৎকার একটা প্রশ্ন, কানা বগির ছা, এটা কার লেখা বলেন তো? কানা বগির ছা বলেন। এটা ছোটবেলায় কিন্তু কবিতাটা অনেক পড়েছি, কানা বগির ছা, তাই না? একটা বগের একটা ছবি দেয়া থাকতে আমরা দেখতাম, নিচেটা তার মুখে একটা পুঁটি মাছের ছবি দেয়া থাকতো। এটা কার লেখা? মানে কানা বগির ছা বিখ্যাত ছড়াটি কার? কাজী নজরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, নাকি গোলাম মুর্শিদ, নাকি খান মোহাম্মদ মঈনুদ্দিন? দেখি কার হয় উত্তরটা। আগে কে সবচেয়ে উত্তরটা বলতে পারেন দেখি? দ্রুত, স্যার এত তাড়াতাড়ি শেষ করছে, দ্রুত লেখেন, দ্রুত। আচ্ছা, কামরুনহার আক্তার জলি, তিনি বলেছেন স্যার এটার উত্তর হবে খান মোহাম্মদ মঈনুদ্দিন। কথাটা কিন্তু খারাপ বলেন না, হ্যাঁ উত্তরটা একজনে বলতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। উত্তর হবে খান মোহাম্মদ মঈনুদ্দিন, খান মোহাম্মদ মঈনুদ্দিন। ছোটবেলা আমরা বাচ্চাদের একটা প্রিয় একটা ছড়া ছিল, এই কানা বগির ছা। তার উত্তরটা হবে খান মোহাম্মদ মঈনুদ্দিন, লিখে রাখেন, খান মোহাম্মদ মঈনুদ্দিন। পরেরটা দেখেন, আমাদের পরের প্রশ্নটা কি হয়, হৃদয় গঠিত ব্যাপার স্যাপার নাটকটি কার লেখা? হৃদয় গঠিত ব্যাপার স্যাপার, অর্থাৎ হৃদয়ের মধ্যে যে আপনার ব্যাপার স্যাপার আছে, এটা বলে হৃদয় গঠিত ব্যাপার স্যাপার, এটা কার লেখা? মাহবুব আলম, বুদ্ধদেব বসু, সিকান্দার আবু জাফর, নাকি মমতাজউদ্দিন আহমেদ? দ্রুত বলেন, এটা বলতে হবে দ্রুত। কি বলেছে এখানে? আচ্ছা আপনারা একটু শেয়ার করেন না কেন, ক্লাসটা শেয়ার করেন না কেন? দেখেন যে রোজা আসতে যাবে, মানুষের পড়াশোনার স্পিডটা একটু কমবে, অন্যের স্পিড কমবে, এটা আপনিও চান, এবং আপনার স্পিডটা বাড়াতে হবে। সবসময় মাথা রাখবেন, যে টাইমটা দেখবেন যে মানুষ পড়াশোনা কম করে, আপনি তখন একটু পড়াশোনাটা বাড়িয়ে দিন, বেশি বেশি পড়ুন একটু। মনে রাখবেন, প্রত্যেকেই কষ্ট করে, কষ্ট না করলে কখন আপনি সাফল্যের দেখা পাবেন। আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে কখনোই আপনাকে দিয়ে কিছুই হবে না। যদি মনে করেন যে না, আপনি অনার্স কমপ্লিট করেছেন, যে আপনার একটা জীবনের লক্ষ্যে পৌঁছানোর দরকার, তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনার মাঠে নামতে হবে, এবং আপনাকে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনাকে কেরিয়ার গঠন করতে হবে। প্রত্যেক মানুষ কিন্তু কষ্ট করে, যে প্রশ্ন ফাঁস করেও চাকরিটা পায়, ওরও একটু কষ্ট করা লাগে। কষ্ট না করলে কখনো আপনি কেষ্ট পাবেন না। তা হৃদয় গঠিত ব্যাপার স্যাপার নাটকটি কার লেখা? আমাদের জানি মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক বইয়ের লেখক, তিনি হলেন আমাদের মমতাজউদ্দিন আহমেদ। এই মমতাজউদ্দিন আহমেদ তিনি চমৎকার একটা নাটক লিখছে, সেটার নাম হলো হৃদয় গঠিত ব্যাপার স্যাপার, তাই না? মমতাজউদ্দিন আহমেদ। এটা কার? হৃদয় গঠিত ব্যাপার স্যাপার নাটকটা কার লেখা? লিখছেন তো? ইউনাইটেড স্টেটস ফর নোয়াখালী, নোয়াখালীর উপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কিন্তু মারবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা হামলা করবে, মনে থাকবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা মাইরে দিব। তো মমতাজউদ্দিন আহমেদ মাইরে দেন, হ্যাঁ। হৃদয় গঠিত ব্যাপার স্যাপার নাটকে কার লেখা? মমতাজউদ্দিন আহমেদ। ওকে, আমাদের পরের প্রশ্নটা আমরা চলে যাই। আচ্ছা দেখি পরে কোনটি শুদ্ধ বাক্য, দেখি এটা কি হয়। চমৎকারী প্রশ্নটা কিন্তু অনেকবারে বিভিন্ন জব পরীক্ষায় আসে প্রশ্নটা। নিচের কোনটি শুদ্ধ বাক্য? দেখেন, আমার মতে এখানে একটাও শুদ্ধ বাক্য নেই, এখানে একটাও শুদ্ধ বাক্য নেই, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, অর্থাৎ চারটাই ভুল। হ্যাঁ, কাছাকাছি একটা আছে, দেখেন একটা উত্তর আছে, আমার বড় দুরবস্থা, কাছাকাছি এসে এটা, এটা ঠিক আছে। এখানে স্যার সবগুলো কেন ভুল? মূল কারণ একটা বড় বানানটা, আমরা ভুলে বড় বানানটা এভাবে, এটা হলো ভুল বানান। বড় বানানটা শুদ্ধ হলো ব, ডয়বিন্দু রয় ওকার বড়। তেমনি আমরা ছোট বানানটা লিখি ছোট, এটাও বানানটা ভুল। ছোট বানানটা শুদ্ধ বানান হবে ছয় আকারে ছো, টয় আকারে টো, ছোট। শিখে রাখেন। তো এখানে বলছে আমার বড় দুরবস্থা, এই দুরবস্থা বানানটা অনেকেরই মনে থাকে না, কেন? দেখেন, 10 দু র ব শয়তাস্থা, দুরবস্থার সন্ধি বিচ্ছেদ কি? কোন শব্দের মধ্যে যদি র থাকে, তা র থাকলে তার পরিবর্তে বিসর্গ বসাতে হয়। তো 10 দু বিসর্গ যোগ কোনো আকার ওকার নাই, এই জন্য অ হবে। দু বিসর্গ যোগ অবস্থা সমান দুরবস্থা। তো এখানে দূরা না, হবে দূর, 10 দূর। এখানে যদি আপনি মনে করেন বানানটা যদি মনে না রাখতে পারেন, যদি এখানে ঠিক স্যার দুরবস্থা নাকি দুরবস্থা, অনেকে এই দুরবস্থা এখানে টিক মারতে পারেন। এখন মনে মনে ভাবতে পারেন এই দুরবস্থা বানানটা কি,
আবার এখানে দীর্ঘকর হবে না কেন? আমরা জানি কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব বুঝায়, দূরত্ব বুঝালে দয় দীর্ঘকরে দু হয়, তা এই দূরবস্থা বানালে তো দূরত্ব বুঝায় নাই, যে কারণে এটা দয় দীর্ঘকর তো কখনোই হবে না। তাহলে এটা দয় রস্যকর হবে নিশ্চিত। এখন দু রা হবে না কেন? দেখো, এটা যদি সন্ধি বিচ্ছেদ করো, তার সন্ধি বিচ্ছেদ কি কোনো শব্দের মধ্যে যদি বয়বিন্দু র থাকে তাহলে তার পরিবর্তে বিসর্গ বসাতে হয়। তো দশকে দু বিসর্গ অবস্থা না, যদি আকার দাও, আকার দিলে তো হবে অবস্থা, না অবস্থা তো কোনো শব্দ নাই, এজন্য হবে দু বিসর্গ যোগ অবস্থা, দু বিসর্গ যোগ অবস্থা। তাহলে এই বানানটা আপনি কখনোই ভুলবেন না। তাহলে শুদ্ধ বাক্য হলো আমার বড় দূর অবস্থা, আমার বড় দূর অবস্থা। এখানে শুধু ডয় বিন্দু রয় ওকার হবে, ঠিক আছে সবাই? বড় বানানে কিন্তু ওকার হবে, বড় বানানটা কি হবে? ওকার। ছোট বানান বড় বানান শিখছেন তো আজকে? রিজওয়ান আলী, শফিক নজরুল, সুমা আক্তার, আতাউর রহমান, আতা, দুরুত হাসান আহমেদ, ক্লিয়ার তো? ওকে, তা ছোট বড় বানান দুইটা আমরা শিখলাম কিন্তু আজকে। হ্যাঁ, পরের বানানটা একটু খেয়াল করেন। মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা একটু বলেন তো, মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এখানে মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটাও কিন্তু সন্ধির একটা চমৎকার একটা নিয়ম আমাদের আছে। কোন শব্দের মধ্যে যদি ওকার থাকে, তা কোন শব্দের মধ্যে যদি আপনি এরকম ওকার দেখেন, ওকার থাকলে তার পরিবর্তে আপনি একটা আন্ডা বসাই দিবেন, মানে বিসর্গ বসাই দিবেন। তা কোন শব্দের মধ্যে ওকার থাকলে তার পরিবর্তে কি বসাবেন? বিসর্গ বসাই দিবেন। ওকে, তাছাড়া দেখি এটা কি হয়। তাহলে এখানে ম দন্ত না মন, এই ওকার আছে, ওকার পরিবর্তে কি বসাবো? বিসর্গ, এই যোগ মন, এবার আর থাকে কি রম, মন বিসর্গ যোগ রম সমান সমান মন বিসর্গ যোগ রম আছে এখানে, মন বিসর্গ যোগ রম, এই যে মন বিসর্গ যোগ রম সমান সমান মনোরম। দ্রুত লেখেন। লিখেছেন সবাই? খাওয়া দাওয়া করছে তো সবাই? হ্যাঁ, এই রমজান মাসে বেশি বেশি পাঙ্গাস খাবেন, শরীরে তেল হবে। বেশি বেশি পাঙ্গাস খাবেন, শরীরে তেল হয়ে যাবে। দ্রুত লেখেন। নিয়মটা সহজ না? সন্ধির যদি আপনি নিয়ম জানেন। মুনিয়া ইসমাত জাহান, জসিমউদ্দিন। আচ্ছা, আমার পরের প্রশ্নটা চলে যায়। 6 নাম্বারটা বলেন। পঞ্চভূত এই প্রবন্ধটি কার লেখা? বিখ্যাত প্রবন্ধ থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন একটা প্রশ্ন আসে কবিতার কথা, এটা অনেকবার আসছে। কবিতার কথা, এই বিখ্যাত প্রবন্ধটি কার? কবিতার কথা, এটা একটা বিখ্যাত কিন্তু প্রবন্ধ, এটা কার বলতে পারবেন? কবিতার কথা এটা কার? এটা হলো জীবনানন্দ দাশ। লিখে রাখেন, জীবনানন্দ দাশ। আরো একজন আছে সৈয়দ আলী আহসান, কবিতার কথা নামে সৈয়দ আলী আহসানও কিন্তু একটা প্রবন্ধ লিখছে, তবে সবচেয়ে বেশি আসে এটা জীবনানন্দ দাসের নামটাই আসে। কবিতার কথা বিখ্যাত প্রবন্ধটি কার লেখা? জীবনানন্দ দাশ। আরেকজন কায় বসে বসে পানি পান করি, আমি তো বসে বসে পানি পান করি। আমি কি দাঁড়াই দাঁড়াই পানি পান করি? হ্যাঁ, আমি তো বসেই পানি পান করলাম। দ্রুত রাখো। কবিতার কথা প্রবন্ধটি কার? জীবনানন্দ দাশ। আর এই পঞ্চভূত প্রবন্ধটি কার লেখা? পঞ্চভূত রবি ঠাকুরের। কার লেখা? আমাদের রবি ঠাকুরের বিখ্যাত একটা প্রবন্ধ আছে আমাদের এই পঞ্চভূত। দ্রুত লেখন। আর গোজীবন নামে একটা আত্মজীবনীমূলক প্রবন্ধ আছে। গোজীবন নামে একটা আত্মজীবন নামক প্রবন্ধ আছে মীর মশাররফ হোসেনের। কার? মীর মশাররফ হোসেন। দীনেশ চন্দ্র সেন, তিনি কিন্তু আমাদের আসলে তিনি বঙ্গ ভাষা সাহিত্য বিখ্যাত একটা বই, ডক্টর দীনেশ চন্দ্র সেনের। তার বিখ্যাত একটা প্রবন্ধমূলক বই হলো বঙ্গ ভাষা ও সাহিত্য। বঙ্গ ভাষা ও সাহিত্য, এটা কিন্তু প্রচুর পরিমাণে জব পরীক্ষা আসে, যে বঙ্গ ভাষা ও সাহিত্য, এই বইটি কার লেখা? এটা হলো ডক্টর দীনেশ চন্দ্র সেন। তার বাড়ি হলো মানিকগঞ্জ এবং তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এবং তিনিও কিন্তু ময়মনসিংহ গীতিকা প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন, মনে থাকবে। এবং পূর্ববঙ্গ গীতিকাও তিনি প্রকাশ করেন এই ডক্টর দীনেশ চন্দ্র সেন। তার বাড়ি কোথায়? তার বাড়ি হলো আমাদের মানিকগঞ্জ, এবং তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, এবং তার বিখ্যাত গ্রন্থ হলো বঙ্গ ভাষা ও সাহিত্য, মনে থাকবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রবন্ধ হলো পঞ্চভূত, আর মীর মশাররফ হোসেনের বিখ্যাত প্রবন্ধ হলো গোজীবন, এবং কবিতার কথা এই বিখ্যাত প্রবন্ধটি হলো জীবনানন্দ দাশ। লিখেছে সবাই? লিখেছে তো আমরা? গুড।
আমাদের পরের প্রশ্নটা চলে যেতে হবে একটু ঝটফট, 7 নম্বর প্রশ্নটা চলে যাবে। বাংলা একাডেমিতে কত সালে প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করেছে? দ্রুত বলেন। বাংলা একাডেমি, তো প্রশ্নটা কি হবে? বাংলা একাডেমি প্রথম কত সালে বাংলা বানানের নিয়ম চালু করে? বলেন না। এটা কিন্তু অনেকবার আমি বানানের রীতি যখন ক্লাসটা করাই তখন কিন্তু আপনাদের এই প্রশ্নটা কিন্তু আমি বলেছি। বলেন তো, বাংলা একাডেমি কত সালে প্রমিত বাংলা বানান নিয়ম চালু করে? আর একটা প্রশ্ন আসলে দেখা যায় যে একবার এসেছিল পিএসসি তে পরীক্ষায়, এনবিআর বা সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা 2015 সালে একটা প্রশ্ন এসেছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানান নিয়ম চালু করে কত সালে? বলতো কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা দেখি কে কে পারেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বানানের নিয়ম চালু করে কত সালে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বানানের নিয়ম চালু করে কত সালে? এটা বলতে পারবেন কেউ? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানান নিয়ম চালু করে কত সালে? কলকাতা বলতে পারবেন? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানান নিয়ম চালু করে কত সালে? পারবেন না জানি, দেখেন 1936। দ্রুত রাখেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানান নিয়ম চালু করে 1936 সালে। এনসিটিবি, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক, এনসিটিবি জাতীয় মানে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, তো এনসিটিবি প্রথম বানান নিয়ম চালু করে কত সালে? 1988 সালে। কত সালে? 1900, অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড প্রথম বানান নিয়ম চালু করে কত সালে? 1988 সালে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা নিয়ম চালু করে কত সালে? 1936 সালে। এরপরে প্রশ্ন, বাংলা একাডেমি প্রথম বাংলা নিয়ম চালু করে 1992 সালে। দ্রুত লেখেন। এই 3টা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে দেখা দেয়। রিক্তা শিকদার, সুলতানা রাজিয়া, শিমু আছেন, আমাদের সাজিদ হাসান আছেন, আমাদের রুমি আছেন, আমাদের হাসান আহমেদ, আমাদের সজীব শেখ। দ্রুত বলেন। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা নিয়ম চালু করে কত সালে? 1936 সালে। চমৎকার একটা প্রশ্ন। এবং এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলা নিয়ম চালু করে 1988 সালে, এবং বাংলা একাডেমি প্রথম বাংলা নিয়ম চালু করে 1992 সালে, এবং সর্বশেষ সংস্করণ করে 2012 সালে। লিখছেন সবাই? গুড 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 গুড, সবাই পেরেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 3টে প্রশ্ন আমাদের এখান থেকে মনে রাখলেই এনাফ। এর বাইরে আমাদের কখনোই কোনো জব পরীক্ষা আসবে না। ওয়াও, নৈসর্গিক এর বিপরীত শব্দ কি? নৈসর্গিক, এইটা একটা বিপরীত শব্দ আছে, চমৎকার। নৈসর্গিক এর বিপরীত শব্দ কি? এখানে আপনার কাছে জানতে চেয়েছে নৈসর্গিক এর বিপরীত শব্দ কি? প্রাকৃতিক, নাকি কৃত্রিম, নাকি রাত্রিকালীন, নাকি দিবাকালীন? কোনটা হবে বলেন না? দ্রুত বলবেন। আমরা হ্যাঁ গুড, আপনারা সবাই পারতেছেন মোটামুটি, তাই না? পড়াশোনা যা করেন তাতেই বেটার, বেশি পড়াশোনা করে তো লাভ নাই, তাই না? এটা কি হবে তাহলে? নৈসর্গিক এর বিপরীত শব্দ কি? নৈসর্গিক। একজন বলেন, দ্রুত বলেন। একজন উত্তর করতে পারলেই হলো। অপেক্ষায় রইলাম। বি। হ্যাঁ, একজন উত্তরটা বলে দিয়েছেন, সুলতানা রাজিয়া বলে দিয়েছেন যে স্যার এটার উত্তরটা হবে বি। কি হবে? বি, কৃত্রিম, আর্টিফিশিয়াল। তাই নৈসর্গিক আমরা বোঝাই যায়, নৈসর্গিক মানে একটা মানে স্বর্গ থেকে প্রাপ্ত যে জিনিসটা একদম মানে ন্যাচারাল যেটা, তাহলে বিপরীত শব্দ অবশ্যই আর্টিফিশিয়াল হবে। উত্তরটা অবশ্যই কি হবে? অবশ্যই আর্টিফিশিয়াল হবে, তাই তো? নৈসর্গিক এর বিপরীত শব্দ হলো আর্টিফিশিয়াল, মানে কৃত্রিম, মানে কৃত্রিম। কে যেন উত্তরটা করছে রাত্রিকালীন। না, এটা রাত্রিকালীন হবে না, রাত্রিকালীন হবে না। পরের প্রশ্ন দেখি। আর ক্যারিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু আমাদের চলে আসতেছে। ক্যারিয়ার প্লাস বাংলা বই আসতে আর মাত্র 2 দিন, আর মাত্র 2 দিন লাগবে, তাহলে আমাদের ক্যারিয়ার প্লাস বাংলা নতুন আপডেট ভার্সনে বইটা চলে আসবে। এই কালজয়ী শিশু সাহিত্যের চরিত্র টেনিদা কার লেখা? এটা একটা বিখ্যাত সৃষ্ট গোয়েন্দা চরিত্র। টেনিদা কি চরিত্র? টেনিদা হলো বিখ্যাত একটা গোয়েন্দা চরিত্র। এটা হলো বিখ্যাত একটা গোয়েন্দা চরিত্র, বিখ্যাত একটা গোয়েন্দা চরিত্র। বলেন এটা কার? কালজয়ী শিশু সাহিত্য চরিত্র টেনিদা, এটা কার লেখা? নবীন চন্দ্র সেন, নাকি মহাদেব সাহা, নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায়, নাকি দীনবন্ধু মিত্র? দ্রুত বলেন, দ্রুত। দীনবন্ধু মিত্র, নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায়, নাকি মহাদেব সাহা? দ্রুত, নাকি নবীন চন্দ্র সেন? কোনটা হবে? সবাই কৃত্রিম কৃত্রিম কৃত্রিম। নীল অনুভূতি, তোমার কেমন অনুভূতি? নীল। মুকলেস সাইদি, দ্রুত বলো। তাসপিয়া, খাচ্ছি আর দেখতেছি। হ্যাঁ খাও, খাইতে থাকো। এই কেউ খাওয়া মিস দিত না, খাইতে হবে, ধুমাইয়া খাও। তোমরা ধুমাইয়া খাও, ধুমাইয়া খাইতে থাকো, ধুমাইয়া খাইতে থাকো। বেশি বেশি খাবা, বেশি বেশি খাবা। এত পরিমাণে খাবা যান চিৎপটাং হয়ে যান। দ্রুত খান। মহাদেব শাহ, না মহাদেব শাহ এবারটা লেখে নাই। মহাদেব শাহ কি লিখেছেন বলেন তো? মহাদেব শাহ কি লিখছে? আনন্দের মৃত্যু। উনি কি লিখছেন? আনন্দের মৃত্যু নেই। মহাদেব শাহ লিখেছেন আনন্দের মৃত্যু নেই।
আনন্দের মৃত্যু মহাদেব সাহা। তাহলে কাজদর্শী সাহিত্য চৈত্র টেরিদা কার লেখা? উত্তরটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় কার লেখা? নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক কার ঘর হইলো বলো? কাজদর্শী সাহিত্য চৈত্র টেরিদা কার লেখা? উত্তরটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়। আন্দাজে খালি ঢিল মারেন আপনারা। বলেন, বড় দিদি থেকে আগত বর দিদি শব্দের কি ঘটেছে এখানে বলেন তো? এই যে আমরা বলি বর দিদি, বর দিদি থেকে বড় দিদি, এটা কি হবে বলেন? এটা কি আছে? এটা বলছে বড় দিদি না? এটা হবে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি। যেমন বর দিদি হবে কি বর্দি, তাই না? অর্থাৎ ব্যঞ্জন চ্যুতি, অর্থাৎ শেষে দুইটা থাকবে, একটা চলে যাবে। এই ছোট কাকা হয়ে যাবে ছোটকা। দ্রুত বলে ব্যঞ্জন চ্যুতি। বর্দিতে কি হবে? বর্দি। ছোট কাকা থেকে কি হবে? ছোটকা। দ্রুত বলো। এটা কি হবে? এটা ব্যঞ্জন চ্যুতি আছে, এই যে বর্ণ বিচ্যুতি, অবিচ্যুতি তো হবে না, সমীকরণ বর্ণ বর্ণচ্যুতি। তো উত্তরে কি হবে? বর্ণচ্যুতি। গুড। বুঝতে পারতাম এটা হলো বর্ণচ্যুতি বা ব্যঞ্জন চ্যুতি, অথবা এই ব্যঞ্জন চ্যুতিরই আরেক নাম হলো বর্ণচ্যুতি। এটাকে আরেকটার নাম হলো বর্ণচ্যুতি। হয়ে গেল। আচ্ছা, এটা কি? কোথায় থাকা হয়? এটি কোন বাচ্চার উদাহরণ? কোথায় থাকা হয়? কর্মবাচ্য, ভাববাচ্য, কর্ম কর্তৃবাচ্য নাকি কর্তৃবাচ্য? কোনটা হবে? দ্রুত বলো। চমৎকার একটা প্রশ্ন। কোথায় থাকা হয়, এরকম বাক্য কিন্তু আসে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি এরকম আপনাকে কখনো পরীক্ষায় দেয়, আপনি যদি না পারেন, ভাববাচ্যে টিক দিলে হয়ে যায়। কারণ পরীক্ষায় এখান থেকে বেশি উত্তর আসে ভাববাচ্যে। এবং ভাববাচ্যের কথাগুলো তুমি দেখবে ভার্বের প্রধান। কোথায় থাকা হয়, কোথায় যাওয়া হয়, কোথায় ঘুমানো হয়, ঠিক আছে, আমাকে যে মানে আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না, দেখবেন প্রত্যেকটা বাক্যই থাকে একটু ভাব মার্কা, ঠিক আছে। অর্থাৎ সহজভাবে বলে না, এসে কোথায় থাকা হয় বললেই তো হয় আপনি কোথায় থাকেন। সিম্পল বাক্য হলো আপনি কোথায় থাকেন, এটা বললেই হয়ে যায়। কিন্তু বলছে এখানে, বলছে কোথায় থাকা হয়। আমি যদি জিজ্ঞেস করি তুমি কি ঘুমাবে, বললেই তো হলো ইয়েস অথবা নো। কিন্তু বলো না আমার ঘুমানো হবে না, অথবা বলে হ্যাঁ আমার ঘুমানো হবে। এরকম ভাবমার্কা কথাবার্তা যদি থাকে তাহলে সেটাকে বলে ভাববাচ্য। কি বলবে? ভাববাচ্য। কোথায় থাকা হয়, এটা কিসের উদাহরণ? এটা অবশ্যই ভাববাচ্যের উদাহরণ, তাই তো? পরীক্ষা দেখবেন ভাববাচ্য দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, ভাববাচ্য। ওকে, প্রশ্নের ধরন দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়। চমৎকার। এই একটা বানান আছে যে দেখো শুদ্ধ বানান। এখানে বলছে যে বুদ্ধিজীবী বানানটা সাধারণত এখানে আসে, যে বুদ্ধিজীবী শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান এখানে বলছে বুদ্ধিজীবী, এখানে কোনটি শুদ্ধ বানান? ভালো করে দেখেন তো একটু, কোনটি শুদ্ধ বানান এখানে? তাই শুদ্ধ বানান একটা নিয়ম আমি পড়িয়েছি, সেটা হলো বানানের নিয়মের ভিতরে আমরা শিখিয়েছিলাম এই যে জীবী, এই জীবীযুক্ত শব্দের বানানে সবসময় দীর্ঘিকার হয়। জীবীযুক্ত শব্দের জীবীযুক্ত শব্দের বানানে কি হয়? জীবীযুক্ত শব্দের বানানে দীর্ঘইকার হবে। তবে জীবীযুক্ত শব্দের বানানে কি হয়? দীর্ঘইকার হয় সবসময়। যেমন পরীক্ষায়, বিশেষ পরীক্ষা একটা এই প্রশ্নটা এসেছিল, কুশিত জীবী বানানটা। কষের কু দন্তস্বয় দীর্ঘিকার দ, আর জীবী বানানের সবগুলো দীর্ঘিকার। কুশিত জীবী। এরকম আপনাকে আসতে পারে মৎস্যজীবী, তাহলে মৎস্যজীবী বানানটাও সবগুলো দীর্ঘিকার। চাকুরিজীবী, চয়কা চা, কয় রসিকের কু, বয় বিন্দুরায় রস্যইকার। আর জীবী অংশটা অল টাইম দীর্ঘিকার। তা এরকম কুশিতজীবী, মৎস্যজীবী, চাকুরিজীবী। হতে পারেন আপনি একজন প্রেমজীবী, যে প্রেম করে যে ব্যক্তি জীবিকা নির্বাহ করে তাকে আমরা বলি প্রেমজীবী। তাহলে কুশিতজীবী, মৎস্যজীবী, চাকরিজীবী, প্রেমজীবী, শ্রমজীবী, আইনজীবী, পরজীবী, বুদ্ধিজীবী। তাহলে আমাদের বুদ্ধি থাকতেই হবে। তাহলে উত্তরটা হবে খ। সবাই পারছেন, বাহ। তাহলে জীবীযুক্ত যত বানান আছে সবই হবে দীর্ঘইকার, কারণ আমরা জানি যে আমাদের বিপ্লব হাসান, গুড, তানজিন তানিশা, রিক্তা সর্দার, রিজওয়ান আলী, মাওলানা রেজাউল ইসলাম, জোশ, নীল অনুভূতি, গুড। কেমন অনুভূতি তোমার? নীল, তাই তো? দ্রুত লেখো।
তাহলে এটা কি হয়েছে, শুদ্ধ বানানটি শিখে গেলাম যে অল টার্ম যে জিবি যুক্ত স্যার যত বানান আমরা পাবো সবগুলোই দীর্ঘ। তবে একটু খেয়াল রাখবেন কুশিত বানান এই অংশটাও দীর্ঘিকার, কিন্তু আবার চাকরি বানান কিন্তু রস্বইকার, এগুলো খেয়াল রাখতে হবে। শ্রমজীবী মনে থাকবে, লিখেছেন সবাই? গুড গুড গুড। এই প্রেমজীবী আপনারা আছেন কেউ এখানে? প্রেমজীবী আছেন? ইদানিং কিন্তু আমরা দেখি যে অনেকে কিন্তু প্রেম করে জীবিকা নির্বাহ করতেছে, অনেক মেয়েরা কিন্তু এই কাজটা বর্তমানে বেশি করতেছে। তারা একাধিক ছেলেদের সাথে প্রেমে অ্যাক্টিং করে কথা বলে তারা প্রচুর পরিমাণে টাকা পয়সা ডলার ইনকাম করতেছে। সারা রাত জেগে তারা বিভিন্ন বিদেশি মানে মনে করেন যারা বিদেশে চাকরি করে, বেশি প্রবাসী যারা আছে তাদের সাথে বিভিন্ন চ্যাটিং করে এবং কথা বলে, ভিডিও কলে কথা বলে তারা প্রচুর পরিমাণে রেমিটেন্স ইনকাম করতেছে, ডলার ইনকাম করতেছে। এরকম অনেক প্রেমজীবী আমাদের বাংলাদেশের সাথে, পাশাপাশি ছেলেরাও কিন্তু করে, ছেলেরাও কিন্তু এরকম অনেক মেয়েদের সাথে বা মহিলাদের সাথে তারা চ্যাটিং করে, ভিডিও কলে কথা বলে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতেছে। তাদেরকে আমাদের বলা হয় প্রেমজীবী। কি বলা হয় তাদেরকে? প্রেমজীবী। আপনারা কেউ আছেন প্রেমজীবী? আছেন এখানে? প্রেম করে কেউ জীবিকা নির্বাহ করেন? কেউ আছেন প্রেমজীবী? আছেন কেউ আপনারা? ওয়াও। ছেলে মেয়ে, ওয়াও। ছেলে মেয়ে কোন প্রকারের সমাস? দেখেন ছেলে মেয়ে এটা কোন প্রকারের সমাস বলতে হবে আপনাদেরকে। ছেলে মেয়ে, দ্রুত বলেন ছেলে মেয়ে, দ্রুত লেখেন। হ্যাঁ, পরকীয়া করলে এরা কি জীবী? না, পরকীয়া করলেই হবে না, পরকীয়ার ইনকাম থাকতে হবে। তুমি পরকীয়া করো বিনা পয়সায়, তুমি পরকীয়া প্রেম করতেছো, তো বিনা পয়সায় সার্ভিস দিলে তো তোমার সেটা ইনকাম হবে না। অবশ্যই ইনকাম থাকতে হবে, তুমি পরকীয়া করতে পারো, যেখানে যদি ইনকামের সোর্স থাকে তাহলে তোমাকে প্রেমজীবী বলা হবে। দ্রুত বলেন। স্যার রেজাউল আলম স্যার আমি প্রেমজীবী না, আমি হলাম শ্রমজীবী। গুড গুড। স্যার গতকাল এক হুজুর কট খাইলো স্যার সেহেরির আগে। হুজুররা প্রেম করলে তাহলেই দোষ? হ্যাঁ, এটা কথা, হুজুর মানুষ, তাদের কি মন নাই? দ্রুত বলো। হ্যাঁ, অনেকে বলছেন দ্বন্দ্ব সমাস, কারণ দেখো ছেলে এটা একটা আলাদা জিনিস, মেয়ে এটা টোটাল একটা আলাদা জিনিস, আর এটাও নাউন প্লাস এটাও নাউন। আমরা জানি দ্বন্দ্ব সমাস যদি হয় তাহলে অবশ্যই পুরোটা একদম আলাদা হবে, অর্থাৎ ছেলে একটা সম্পূর্ণ গঠন আলাদা, মেয়ে সম্পূর্ণ গঠন আলাদা, অর্থাৎ সম্পূর্ণ আলাদা হবে এরকম। তাহলে পূর্বপদ আর পরপদ যদি সম্পূর্ণ আলাদা হয় সেটা দ্বন্দ্ব সমাস হয়। ঠিক আছে, ছেলে মেয়ে এটা কি হবে? অবশ্যই আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব, আর দ্বন্দ্ব বানানটা আপনারা অনেকে ভুল করেন। দ্বন্দ্ব বানানে কিন্তু দুইটা দয়ের পাশায় কিন্তু ব থাকবে। আর এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি? এটা পরীক্ষায় কিন্তু আসে জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া লাগানো, জোড়া বা মিলন। তবে জোড়াতেই ঠিক মারবেন। লিখছেন সবাই? লিখেছেন তো? দ্বন্দ্ব মানে জোড়া, জোড়া জোড়া জোড়া। স্যার সমাসের ক্লাস চাই? অবশ্যই অবশ্যই সমাসের ক্লাস চাইতেই পারো, দিতেই পারি তোমাদেরকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? আমরা যখন কথা বলি এক একটা শব্দ আমরা তৈরি করি, এর ক্ষুদ্রতম অংশ কি? তাহলে এটা প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষা আমাদের আসতে দেখা যায়। বলতে হবে আপনাদেরকে যে শব্দের ক্ষুদ্রতম, একদম শব্দের একদম ক্ষুদ্রতম অংশ, যে অংশটাকে আর কোনো বিভক্ত করা যায় না। দ্রুত বলেন, দ্রুত। আমাদের পেজে কেউ প্রেমজীবী নাই? একজনও প্রেমজীবী পাওয়া গেল না। আরে আপনারা সবাই শ্রমজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, কেউ প্রেমজীবী নেই? ধনী হবে, কি হবে? ধনী। শব্দের ক্ষুদ্রতম একক, শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? ধ্বনিতে টিক দিয়ে চলে আসবেন। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা আমরা একটু চলে যাই ঝটফট। 15 নম্বর প্রশ্নটা কি আসে দেখি। 15 নম্বর, ও ইচ্ছা। এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসতে দেখা যায়, আবার দেখবেন আসবে ইচ্ছা। একটা জিনিস মাথায় রাখবেন, কোন প্রশ্ন যদি এখানে দিয়ে দেয় একটা শব্দ ইক যুক্ত ইক যুক্ত শব্দগুলো সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন সংবাদ, এটা কিন্তু নাউন, সংবাদ, এটার অ্যাডজেক্টিভ কি হবে? সাংবাদিক, সাংবাদিক। তো ইক যুক্ত শব্দ কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, মানে বিশেষণ হয়ে যায়, তাই না? এই পরীক্ষা যদি আসে ভূগোল, এটা কি? ভূগোল কিন্তু নাউন বা বিশেষ্য, এটা যদি অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে হবে ভৌগোলিক। তাহলে এটা কি হয়ে যাবে? ভৌগোলিক। কি হয়ে যাবে? ভৌগোলিক। তাহলে ইক যুক্ত শব্দ সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ইচ্ছা এর বিশেষণ কি হবে তাহলে? ঐচ্ছিক। দ্রুত বলো, দ্রুত লাগে, দ্রুত দ্রুত দ্রুত। মনে থাকবে তো? মনে থাকেন? আমাদের এখানে ভর্তি হলে সবাই একদম ই কপি, কোনো ফটো মানে একদম অরিজিনাল কপি পাবেন।
ভর্তি করতে ইচ্ছুক সবাই লেকচার শিট পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চলে যাবে আপনার কাছে। কোন বিরক্তিটি ধনাত্মক? এই ধনাত্মক শব্দগুলো মনে রাখবেন। মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দগুলোকে সব ধনাত্মক শব্দ, যেমন ভন ভন, এটা মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ। শন শন, এটা মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ। শন শন, ভন ভন, কন কনে শীত, মনুষ্য সৃষ্ট, এটাও প্রাকৃতিক শব্দ। বন বন, শন শন, কন কন, ঠন ঠন, ঠন ঠন, এটাও মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ। তাহলে ভন ভন, শন শন, কন কন, ঠন ঠন, মর মর। তাহলে এই যে জিনিসগুলো দেখেন, এগুলো সবই হলো কে দ্বিরুক্ত শব্দ, ধনাত্মক দৃশ্য শব্দ। দ্রুত লেখেন। তাহলে ভন ভন, শন শন, ঠন ঠন, কর কর, মর মর, ধর ধর, ফর ফর, এগুলোকে বলে ধনাত্মক দ্বিরুক্তি। সহজে কিন্তু। আচ্ছা, আমার 17 নম্বর প্রশ্নটা একটু দেখি আপনাদেরকে। বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? একদম সহজ একটা প্রশ্ন। দেখেন, এটা চমৎকার একটা সহজ প্রশ্ন, যে বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের, বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম হলো চর্যাপদ। কোনো কারণে চর্যাপদ না থাকলে আপনি অপশনে দোহা কোষ দেয়া থাকবে, এখানে টিক দিবেন। হ্যাঁ, তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম হলো চর্যাপদ বা দোহা কোষ, মনে থাকবে। আর মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হলো বৈষ্ণব পদাবলী, চর্যাপদ। তা চর্যাপদ কোন ছন্দে রচিত? প্রশ্নটা কিন্তু আসে, চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ হলো আমাদের মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কার হয় কত সালে মনে জানবেন? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। কোথা থেকে? নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। আর চর্যাপদ প্রকাশ পায় কত সালে? চর্যাপদ প্রকাশ পায় বলতে পারবেন? 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বদ্যগান এবং দোহা নামে। লিখেছেন সবাই? স্যার বাংলা সাবজেক্ট, স্যার বাংলা কলেজের সাবজেক্টে হাইলাইটস হয়েছে। হ্যাঁ, কেরিয়ার প্লাস বই আসতেছে, 2 দিন পরে চলে আসবে। কেরিয়ার প্লাস বাংলা বইটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনাদের নিবন্ধন বলেন, বিসিএস বলেন, সবার জন্য তৈরি করা হয়েছে। তা বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? উত্তরটা হবে চর্যাপদ বা দোহাকোষ, চর্যাপদ বা দোহাকোষ। তা চর্যাপদ কারা রচনা করেন? বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদ কারা রচনা করেন? লিখে রাখেন, বৌদ্ধ সহজিয়াগণ, বৌদ্ধ সহজিয়াগণ, এই হলো চর্যাপদ রচনা করেছেন। তা যারা চর্যাপদ রচনা করতেন তাদের বলা হতো মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। মহাসিদ্ধ অথবা সিদ্ধ পুরুষ, যারা চর্যাপদ রচনা করতেন তাদের বলা হতো মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। তো আমরা কি লিখলাম? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। কোথা থেকে? নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। আর এটি আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রকাশ করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে। আর চর্যাপদ কারা রচনা করেন? বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদ যারা রচনা করেন তাদের বলা হয় মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। লেখা শেষ। চর্যাপদের লেখক বা কবিদের সংখ্যা হলো 24 জন। কতজন? 24 জন। কতজন? 24 জন। অনেকগুলা প্রশ্ন, উত্তরটা আমরা বলে দিলাম। দেখি পরের প্রশ্নটা কি আসতেছে আমাদের। চমৎকার একটা প্রশ্ন। বাংলা ভাষার আদি উৎস কি? বলেন, বাংলা ভাষার আদি উৎস কি? বাংলা ভাষার আদি উৎস কি? পৃথিবীর একটা কাল্পনিক ভাষা বংশের নাম হলো আমাদের ইন্দো ইউরোপীয়, তাই না? এই ইন্দো ইউরোপীয় একটা পৃথিবীর একটা কাল্পনিক ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের নাম পৃথিবীর একটা। এই ইন্দো ইউরোপীয় ভাষার প্রধান 2টি শাখা, একটা নাম হলো কেন্তুম আর একটা নাম হলো কি শতম। 2টা শাখা, একটা নাম কি কেন্তুম, এটা ইউরোপের অধিকাংশ ভাষার জন্ম এখান থেকে। আর আরেকটা শাখার নাম আমরা জানি শতম। ভারতীয় উপমহাদেশের অধিকাংশ ভাষারই জন্ম এই শতম শাখা থেকে। তার ভিতরে এই শতম শাখা থেকে অন্যতম জন্ম আমাদের বাংলা ভাষা। এই বাংলা ভাষাটার জন্ম আমাদের এই শতম শাখা থেকে। আর কেন্তুম, এখান থেকে কিন্তু ইউরোপের ভাষাগুলোর জন্ম। এটা হলো ইউরোপের ভাষাগুলোর জন্ম। ইউরোপের ভাষাগুলোর জন্ম হয়েছে কিন্তু কেন্তুম শাখা থেকে। ইউরোপের ভাষাগুলোর জন্ম কোথা থেকে?
এই কেন্তুম শাখা থেকে। ক্লিয়ার? তার ইন্দো ইউরোপের ভাষা গোষ্ঠী দুটি শাখা, একটা কেন্তুম আর একটা শতম। তার বাংলা ভাষার জন্ম কোথা থেকে? এই শতম শাখা থেকে। তার এরপরে আর একটা জিনিস দেখে, যদি আসে বাংলা ভাষার উৎপত্তিটা আসছে কোথা থেকে? ইন্দো ইউরোপীয় থেকে আসে ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়। আর একটা আসে ভারতীয় আর্য, আর একটা আসছে প্রাকৃত ভাষা, আর একটা আসছে প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা থেকে মূলত আমাদের বাংলা ভাষাটার জন্ম। তো এখানে বলছে বাংলা ভাষা আদি উৎস কি? উত্তরটা হবে ইন্দো ইউরোপীয় ভাষা। ক্লিয়ার? কেমন আছেন? ঢাকার ভিতরে নাকি আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। নিচের কোনটি সর্বনাম পদ? চমৎকার চমৎকার, চটপট উত্তরটা করে। নিচের কোনটি সর্বনাম পদ? দ্রুত, 3 মিনিট সময় বাকি আছে এখন। দ্রুত, 3 মিনিট সময় বাকি আছে। দ্রুত দ্রুত, মাত্র 3 মিনিট সময় বাকি আছে। দ্রুত বলেন, নিচের কোনটি সর্বনাম পদ? দ্রুত। দ্রুত লেখা। তাহলে কি হবে? না, কয়েস্কের কি না, এটা মাথার ভিতরে চোরামি বুদ্ধি, এটা শিখিয়ে দিই আপনাদেরকে। চোরামি বুদ্ধিটা শিখিয়ে দিই। চোরামি বুদ্ধি হলো, যদি কয় দীর্ঘিকার দেখেন, এটা হলো সবসময় সর্বনাম। আর কষের কি, এটা মনে করেন অব্যয় পদ। এটা কোন পদ? অব্যয় পদ। তো মনে রাখবেন, কষকের কি অব্যয় পদ, আর কয় দীর্ঘিকার এরকম যদি থাকে তাহলে এটা দেবেন সর্বনাম পদ। মনে থাকবে? তাই কয়ের সে কি, এটা হলো অব্যয় পদ, কদের কি, এটা হলো সর্বনাম। চোরামি বুদ্ধি শিখে নেন, তাহলে আর ভুল করবেন না, জীবনেও আর ভুল করবেন না। পরেরটা কি? আলপিন শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? আলপিন, আমরা সবাই জানি আলপিন চাবি, বালতি, আলপিন প্রেক। তা চাবি, আলপিন, প্রেক এগুলো পর্তুগিজ শব্দ। এগুলো কি শব্দ? আলপিন, চাবি, বালতি, প্রেক, পেয়ারা। ঠিক আছে, এবার হলো পেয়ারা, এগুলো কি শব্দ? পর্তুগিজ শব্দ। পেয়ারা, পাউরুটি, এগুলো সবই হলো পর্তুগিজ শব্দ। পরের প্রশ্নটা কি আসতেছে আমাদের, দেখো। ওয়াও, নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নীরব, নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখো এখানে নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ চেয়েছে আপনাকে। কোনো বানানে যদি দীর্ঘইকার দেওয়া থাকে, কি থাকে? কোনো বানানে দীর্ঘইকার থাকে তাহলে ওটা রস্বইকার করে দিবা। নস্কের নি দীর্ঘিকার আছে, নস্কের নি বিসর্গ যোগ রব। নীরব। দ্রুত লিখছেন? নীরব, নস্ক। পরের প্রশ্নটা কি একটু ঝটফট বলি। উইজডম। দ্রুত। সারি সময় শেষ হয়ে গেছে কিন্তু। দেখো, উইজডম এর মানে হলো প্রজ্ঞা। উইজডম মানে কি? প্রজ্ঞা। দ্রুত। উইজডম মানে কি? প্রজ্ঞা, 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 প্রজ্ঞা। পরীক্ষা আসতে পারে কিন্তু, এটা চমৎকার একটা প্রশ্ন। নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? যৌগিক শব্দ, যৌগিক শব্দ বলেন তো কোনটা? একটা টেকনিক লেখেন। মধুর, মিতালি। মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে, বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে, রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। গোলাপি চিকা মারতে গেল। গল্পটা মনে রাখেন একেবারে। তাহলে মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এই সব কটাই হলো যৌগিক শব্দ। তাহলে উত্তরটা হবে মিতালি। কি হবে? মিতালি। এটা বিজিএসেও এসেছে। শুনি, তিনি লিখছেন মিথালি। নো বেবি, মিথালি না, মিতালি। দ্রুত। ওটা হবে মিতালি। তাতে একটি হলো মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এরকম টেকনিক দিয়ে মনে রাখলে আপনি সবগুলোই পারবেন।
পরের প্রশ্নটা যাই ঝটফট। নিচের কোনটি রূপক কর্মধারায় সমাস? আমার রূপক কর্মধারায় সমাস চেনার উপায় হলো রূপক কর্মধারায় সমাস, এটা হলো পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। পূর্বপদটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যে নাউনটা ধরা ছোঁয়া যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না। তাহলে এখানে পুরুষিং হবে, পুরুষ তো চোখ দিয়ে দেখা যায়, তার মানে এটা হবে না। নীল আকাশ, নীল তো চোখ দিয়ে দেখা যায়, তার এটাও হবে না। ক্রোধনল, ক্রোধনল। শঙ্খ, শঙ্খ তো দেখা যায়, শঙ্খ কি চোখ দিয়ে দেখা যায়, এটাও হবে না। ক্রোধনল, ক্রোধ রূপ অনল, ক্রোধনল, ক্রোধ মানে রাগ, এগুলো কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, সুতরাং এটা হলো মন মাঝি, মন কিন্তু দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। হৃদয় মন্দির, হৃদয় মন্দির, তাহলে এই হৃদয় কিন্তু চোখ দিয়ে দেখা যায় না। বনে বাঘ আছে, কোন কারক? বনে বাঘ আছে, এটা হলো বেশি জায়গায় কাজটা ঘটবে। তো বনে বাঘ আছে, বাঘ কিন্তু কম জায়গায় থাকে, তাহলে এটা হবে ঐকদেশিক। আর বনে গাছ আছে, গাছ ব্যাপক জায়গায় থাকে, এটা হলো অভিভাবক। তাহলে তাহলে এটা হলো অভিভাবক, এগুলো সব অধিকরণের মধ্যে থাকে। তার অধিকরণে কি? বনে বাঘ আছে, বনে এ বিভক্তি, তার মানে সপ্তমী, অধিকরণের সপ্তমী। লিখছেন? লিখছে সবাই? ওকে, তাহলে আমরা এতক্ষণ যারা ক্লাসটা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা রমজান মাসে আমাদের সাথে থাকার জন্য। আর জব মেডিসিন সবসময় আপনাদের সাথেই আছে, তাই তো? আমাদের জব মেডিসিনে যে বিসিএস প্রোগ্রাম আছে, আমাদের 51তম যে বিসিএস আছে, আপনারা চাইলে 51তম বিসিএসে আপনারা নতুন একদম নতুন বই সহ আপনি ভর্তি হতে পারবেন, একদম নতুন। 51তম মেগা সার্কুলার কিন্তু আসতেছে, 51তম বিসিএস। আমাদের 51তম বিসিএস এর প্রিলি এটা কিন্তু আমরা অনলাইনে নিচ্ছি মাত্র 4000 টাকা, ঠিক আছে? আর অফলাইনে এখন রমজান অফার চলতেছে মাত্র 800, একদম সমস্ত বই সহ। এখানে সমস্ত ক্ষেত্রে সমস্ত লেকচার শিটগুলা কিন্তু একদম ফ্রি দেওয়া হয়, একদম ফ্রি দেওয়া। হ্যাঁ, এই যে দেখেন এটা থাকবেন। এরপর দেখেন আপনি যদি নিবন্ধনে যদি ভর্তি হন, আমাদের নিবন্ধন জেনারেল 4টা সাবজেক্টে আপনাকে পড়াতে হবে। জেনারেল আপনার এটা মাত্র 1250 টাকা পে করতে হবে, এটাও লেকচার শিট সব ফ্রি। আবার যদি আপনি নিবন্ধন যদি সাবজেক্টিভ, আপনি নিজ সাবজেক্টিভে যদি ভর্তি হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই 1650 টাকা, এখানেও লেকচার শিট ফ্রি পাবেন। এই 10 থেকে 20তম গ্রেডের চাকরি আছে প্রচুর পরিমাণে, ঠিক আছে? এই চাকরি প্রিলি প্লাস লিখিত কিন্তু ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকা, এক্ষেত্রে লেকচার শিট ফ্রি। হ্যাঁ, তো এইগুলো যে আছেন 019015195001, এরকম 0203 অথবা 0203 এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে আপনারা কল দিলেই ভর্তি হতে পারবে। ক্লিয়ার? স্যার আজ 2টি প্রশ্ন করতে পারলাম, আরে মাত্র 2টা, 25টা এমসিকিউ পড়াইছি, প্রত্যেকটা এমসি। চিন্তা করেন
প্রত্যেকটা এমসিকিউর ভিতরে আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি, তাতে দেখা গেল যে 50 থেকে 60টা প্রশ্ন উত্তর কিন্তু পড়িয়ে দিয়েছি। তো এই ব্যাখ্যা সহ দেখো বিগত প্রশ্নগুলো আমি যদি পড়িয়ে দিয়েছি, এর ফলে কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ হয়ে গেল। তো আমরা যদি এরকম যদি প্রতিদিন যদি আমরা যদি সেহরিতে স্যারের সময় যদি আমরা যদি একটু স্যারের সময় যদি এরকম প্রশ্নগুলো যদি আমরা একটু সলভ করতে পারি, তাহলে এই যে টাইমটা আমরা মনে করি এতক্ষণ অনেকেই কিন্তু কি করতেন, বিভিন্ন ধরনের খাবার খাইতেন বা বিভিন্ন রিলস দেখতেন, তাই না? তো রিলস দেখতেন, একটু ভুং ভাং করতেন, তার চেয়ে বরঞ্চ কিছু পড়াশোনাটাও হয়ে গেল, চোখ দিয়ে দেখাও হয়ে গেল। এটা ভালো না? দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই তো ভালো। হ্যাঁ, শামীম ইসলাম বিষয়ভিত্তি ভর্তি হতে চান, কোনো সমস্যা নেই। ওখানে দেখেন একটা একটা গুগল ফর্ম দিয়েছে, এখন গুগল ফর্মটা পূরণ করে রাখেন, তাহলে আপনি কম টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন। ওকে, আমাদের যে প্রতিদিন সকাল 8:30টায় আপনারা কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে। সকাল 8:30টায় থেকে ভর্তি কার্যক্রম চলে রাত 8টা পর্যন্ত। প্রতিদিন রমজান মাসে সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। ওকে, যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার আমাদেরকে আজ আপনাদের পেইড ব্যাচের ক্লাসে। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তাদের সবার দাওয়াত রইল আজকের আমাদের পেইড ব্যাচের ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।